রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আলোচনা করতে গেলে সবার প্রথমে যার নাম উঠে আসে তিনি হলেন তার বৌদি কাদম্বরী দেবী। কারণ এই রবীন্দ্রনাথ হয়ে ওঠার পিছনে যার প্রেরণা সব থেকে বেশি ছিল তিনি হলেন এই কাদম্বরী দেবী। ছোট থেকেই একটা কথা শুনে আসছি যে রবীন্দ্রনাথ ঠাকুর নাকি তার এই বৌদির প্রেমে পড়েছিলেন, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের যখন বিয়ে হয়ে যায় মৃণালিনী দেবীর সাথে, তার ঠিক 4 মাস পর তার এই বৌদি আফিম খেয়ে আত্মহত্যা করেছিলেন। এখন মনের মধ্যে প্রশ্ন নিশ্চয়ই জাগবে যে সত্যিই কি বৌদির প্রেমে পড়েছিলেন রবি ঠাকুর? আর যদি প্রেমের সম্পর্ক নাই থাকবে তাহলে তার বৌদি তার বিয়ের পর কেনই বা আত্মহত্যা করেছিলেন? এই যাবতীয় রহস্য নিয়ে আমরা আলোচনা করেছি আমাদের আজকের পর্বে, তাই ভিডিওটির শেষ অবধি অবশ্যই সঙ্গে থাকবেন। তার সাথে বিভিন্ন মনীষীদের নিয়ে নানান অজানা তথ্য জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। 1858 সালের 5ই জুলাই কাদম্বরী দেবীর বিয়ে হয় ঠাকুর পরিবারের পঞ্চম ছেলে জ্যোতিরিন্দ্রনাথের সাথে। এখন প্রশ্ন হলো, কে এই কাদম্বরী দেবী? কাদম্বরী দেবীর আসল নাম মাতঙ্গিনী গঙ্গোপাধ্যায়। কলকাতার হাড়কাটা গলির এক চরম দরিদ্র পরিবারের মেয়ে ছিলেন তিনি। কাদম্বরী দেবীর বাবা শ্যাম গাঙ্গুলি ছিলেন এই ঠাকুর বাড়িরই এক সামান্য বাজার দেখাশোনা করা কর্মচারী, আর কাদম্বরী দেবীর দাদু জগনমোহন গঙ্গোপাধ্যায় ছিলেন ঠাকুর বাড়ির প্রধান গেটের দারোয়ান। কিন্তু তিনি দারোয়ান হলেও ছিলেন একজন গুণী সঙ্গীত শিল্পী। রবীন্দ্রনাথ যে গানের গলা পেয়েছিলেন তা মূলত কাদম্বরী দেবীর এই দাদুর কাছ থেকেই। কিন্তু বনেদি ঠাকুর পরিবার তৎকালীন এই গুণী সঙ্গীত শিল্পীর কোনো স্বীকৃতি দেয়নি। যাই হোক, তাহলে বুঝতেই পাচ্ছেন যে কাদম্বরী দেবী ছিলেন এক নিতান্তই দরিদ্র পরিবারের মেয়ে। অপরদিকে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর ছিলেন প্রবল প্রতাপশালী দেবেন্দ্রনাথ ঠাকুরের পঞ্চম সন্তান। শারীরিকভাবে সুঠাম, রূপে গুণে উজ্জ্বল, শিল্প, সাহিত্য, খেলাধুলা ও শিকারে ছিলেন পারদর্শী। তিনি বেহালা ও পিয়ানো বাজাতে পারতেন, গান রচনা করতে পারতেন। নাট্যকার হিসেবেও তৎকালীন তিনি খ্যাতি অর্জন করেছিলেন। জ্যোতিরিন্দ্রনাথের পরেও অনেক ভাই বোন ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তাও তিনি সবার কাছে ছিলেন নতুন বাবু বা নতুনদা। তাহলে এখানে প্রশ্ন আসে যে ঠাকুর পরিবার কেন তাদের ছেলের বিয়ে এমন একজন চাকরের মেয়ের সাথে দিয়েছিলেন? এখানে লুকিয়ে রয়েছে এক গভীর ইতিহাস। যদি সেই নিয়ে আলোচনা করি তাহলে ভিডিও অযথায় লম্বা হয়ে যাবে, তাই সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছি। এর আসল কারণ হলো জোড়াসাঁকোর ঠাকুররা দেবদেবতায় বিশ্বাসী হিন্দু ছিলেন না, ছিলেন পৌত্তলিকতা বিরোধী একেশ্বরবাদী ব্রাহ্মণ। যে শালগ্রাম শিলা সাক্ষী রেখে হিন্দু বিয়ে সম্পন্ন হয় সেই শালগ্রাম শিলাই এরা মানত না। তার উপর মুসলমানের হাতে জল খাওয়া পিরালি ব্রাহ্মণ ছিলেন এই ঠাকুর পরিবারের সদস্যরা। তাই হিন্দু ব্রাহ্মণরা জোড়াসাঁকোর ঠাকুরদের ব্রাহ্মণ বলে মনেই করতো না, এবং সেই কারণে কোনো মেয়ের বিয়েও দিতে চাইতো না এই পরিবারের সাথে। যার কারণেই কোণে খোঁজার ভয়ে গরিব মহলের মেয়েদের সাথেই ঠাকুর পরিবারের ছেলেদের বিয়ে নির্ধারণ করা হতো। এবং তাই 1858 সালের 5ই জুলাই জ্যোতিরিন্দ্রনাথ বিয়ে করেন কাদম্বরী দেবীকে মাত্র 9 বছর বয়সে। কিন্তু জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির অনেকেই এই বিয়ে মেনে নেননি। বিশেষ করে আইসিএস অফিসার সত্যেন্দ্রনাথ ঠাকুর ও তার স্ত্রী জ্ঞানদানন্দিনী এই বিয়ের তীব্র প্রতিবাদ করেছিলেন। জ্ঞানদানন্দিনী বলতেন, বাবা মশাইয়ের অন্যায় জেদের কারণে এই বিয়েটা হলো। জ্যোতি বিয়েটা মেনে নিল বটে, কোনো প্রতিবাদ পর্যন্ত করলো না, কিন্তু এই বিয়েতে কারো মঙ্গল হবে না। তিনি আরো বলেন, নতুনের জীবনটা নষ্ট হয়ে গেল। কি যে একটা বিয়ে হলো ওর, কোথায় নতুন আর কোথায় নতুনের বউ। এই বিয়েতে মনের মিল হওয়া সম্ভব নয়। স্ত্রী যদি শিক্ষা দীক্ষায় এতটাই নিচু হয়, সেই স্ত্রী নিয়ে ঘর করা যায় হয়তো, সুখী হওয়া যায় না। নতুন তো সারাক্ষণ আমার কাছেই পড়ে থাকে, গান বাজনা থিয়েটার নিয়ে আছে, তাই সংসারের দুঃখটা ভুলে আছে। কাজেই বুঝতেই পারছেন যে কাদম্বরী দেবীকে তৎকালীন ঠাকুর পরিবারের নিন্দা, বিদ্বেষ, লাঞ্ছনা এবং চরম অপমান সহ্য করতে হয়েছিল। কেবলমাত্র জ্ঞানদানন্দিনী নয়, ঠাকুর বাড়ির নারী মহলের প্রায় সবাই মনে করত জ্যোতিরিন্দ্রনাথের স্ত্রী হবার কোনো যোগ্যতাই কাদম্বরী দেবীর নেই। কিন্তু এত দুঃখ, কষ্ট, লাঞ্ছনার মধ্য দিয়েও তিনি বেঁচেছিলেন কেবলমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের কারণে। রবি ছিলেন তার প্রাণের সখা। 9 বছর বয়সে যেদিন তিনি ঠাকুর বাড়ির বউ হয়ে এলেন, সেদিন থেকেই রবি হয়ে ওঠেন তার খেলার সাথী, প্রাণের দোসর। ঠাকুর বাড়ির যদি কেউ কাদম্বরী দেবীর কষ্ট বুঝে থাকেন তাহলে তিনি ছিলেন এই রবীন্দ্রনাথ ঠাকুর। এই রবি ঠাকুর তার বউঠানের কষ্ট দেখে বলেছিলেন, নতুন বউঠান, কি হবে ছোটখাটো দুঃখের কথা মনে রেখে? ভুলে যাও, সব ভুলে যাও। নতুন বউঠান, ভুবন জুড়ে এত আনন্দ, সেই আনন্দ ধারাকে গ্রহণ করো।
দেখবে ঝরা পাতার মতো পুরনো দুঃখ সেই আনন্দ স্রোতে ভেসে গেছে। জানা যায় যে জ্যোতিরিন্দ্রনাথ যখন কাছারিতে যেতেন তখন তেতালার ঘরের দুপুরের নির্জনতায় বৌদি এবং দেওরের সময় কাটত পারস্পরিক সান্নিধ্যে। রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গদর্শন থেকে বৌদিকে উপন্যাস পড়ে শোনাতেন। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ লিখেছেন, আপন মনে পড়ার চেয়ে আমার পড়া শুনতে বউ ঠাকুরুন ভালোবাসতেন। তখন বিজলি পাখা ছিল না, পড়তে পড়তে বউ ঠাকুরুনের হাত পাখার একটা ভাগ আমি আদায় করে নিতুম। তাহলে নিশ্চিত আপনাদের উৎকণ্ঠা মনে এতক্ষণে একটা ধারণা জন্মে গেছে যে পরম পূজ্য রবীন্দ্রনাথ ঠাকুর কিনা শেষে বৌদির প্রেমে পড়েছিলেন। আসলে ব্যাপারটা প্রেমের হলেও এই প্রেম কোনো শারীরিক প্রেম ছিল না, এই প্রেম ছিল মা ও ছেলের প্রেম। তৎকালীন কাদম্বরী দেবীর কোনো সন্তান হওয়ার সম্ভাবনা দেখা দেয়নি। এইদিকে রবীন্দ্রনাথের মায়েরও মৃত্যু হয়েছিল, তাই তাদের সম্পর্কটা ছিল অনেকটা মা ও ছেলের মতো। এই ব্যাপারের প্রমাণস্বরূপ প্রভাত কুমার তার রবীন্দ্র জীবনী গ্রন্থে লিখেছেন, সারদা দেবীর মৃত্যুর পর তিনি মাতৃহীন শিশুদের মাতৃস্থান ও বন্ধুস্থান দখল করেছিলেন। প্রভাত কুমারের এই রবীন্দ্র জীবনীর কথা ছাড়ুন, রবীন্দ্রনাথ নিজেই তার জীবন স্মৃতিতে লিখেছেন, মায়ের মৃত্যুর পর বাড়িতে যিনি কনিষ্ঠা বধূ ছিলেন তিনি মাতৃহীন বালকদের ভার লইলেন। তিনি আমাদিগকে খাওয়াইয়া পড়াইয়া সর্বদা কাছে টানিয়া আমাদের যে কোনো অভাব ঘটিয়াছে তাহা ভুলিয়া রাখিবার জন্য দিনরাত্রি চেষ্টা করিলেন। তাহলে দেওর বৌদির যে প্রেমের গুজব এতদিন ধরে চলে আসছে, সেই প্রেম আসলে কেমন ছিল তা আপনারা বুঝতেই পারছেন। যাই হোক, এবার আমরা আলোচনা করব কাদম্বরী দেবীর মৃত্যু নিয়ে। 1878 সাল থেকে 1880 সাল এই সময় ছিল কাদম্বরী দেবীর জীবনের সবচেয়ে কঠিন সময়। এই 2 বছর তার প্রতিটা প্রহর কেটেছে বিরহ বেদনায়। কারণ এই 2 বছর রবীন্দ্রনাথ ঠাকুর পড়াশোনার উদ্দেশ্যে বিলেতে ছিলেন। বিলেত থেকে যখন ফিরলেন, ঠাকুর বাড়িতে শুরু হলো উৎসব। 1882 সালে সারা বাংলা মেতে উঠল রবীন্দ্রনাথের সাহিত্য চর্চায়। আর রবীন্দ্রনাথের সাহিত্য রচনার প্রাণপুরুষ হলেন বউ ঠাকুরুন কাদম্বরী দেবী। এর মধ্যে ভারতী পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন, রবির লেখা ভারতীতে। সেই জানালার ধারটি মনে পড়ে, সেই বাগানের গাছগুলি মনে পড়ে, সেই অশ্রু জলে সিক্ত আমার প্রাণের ভাবগুলিকে মনে পড়ে। আর একজন যে আমার পাশে দাঁড়াইয়া ছিল তাহাকে মনে পড়ে। সে যে আমার খাতায় কবিতার পাশে হিজিবিজি আঁকিয়া দিয়াছিল, সেইটা দেখিয়া আমার চোখে জল আসিল। সেই তো যথার্থ কবি। রবি এটা ছাপতে পারলো? ছি 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 ছি। এই লেখাটি পড়ে বাড়ির লোক ব্যাপারটিকে মোটেই ভালোভাবে নেয়নি। তাই দেবেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরকে মুসরিতে পাঠিয়ে দিয়েছিলেন এবং তার বিয়ের আয়োজন করা হয়েছিল। এবং বাবার আদেশে 1883 সালের 9 ডিসেম্বর বেণীমাধব রায়ের 9 বছরের কন্যা ভবতারিণীর সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়ে হয়। এই ভবতারিণীর নাম পরবর্তীকালে পাল্টে মৃণালিনী দেবী রাখা হয়। বিয়ের পর সদ্য বিবাহিতা বউকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর নিজের বাড়িতেই থাকতেন। ঠাকুর বাড়ির যেই ঘরটিতে রবীন্দ্রনাথ ঠাকুর থাকতেন, সেই ঘরটি পরিষ্কার করতে গিয়ে কাদম্বরী দেবী একটি কবিতার 2টি লাইন পড়েন। আর সম্ভবত সেই লাইন দুটি তার আত্মহত্যার কারণ হয়ে উঠেছিল। তার প্রিয় কবি লিখেছেন, হেতা হতে যাও পুরাতন, হেতায় নতুনের খেলা আরম্ভ হয়েছে। এই লাইন পড়ে তিনি প্রচন্ড কষ্ট পেলেন এবং ভাবলেন যে যেই রবির জন্য তিনি এত কষ্ট, যন্ত্রণা, লাঞ্ছনার মধ্য দিয়েও ছিলেন এই ঠাকুর বাড়িতে, সেই রবি এখন অন্য কারো। এবং তারপর খুব বেশি দিন তিনি আর থাকলেন না এই পৃথিবীতে। এখানে প্রশান্ত কুমার পাল লিখেছেন, মনে হয় এক ধরনের একাকিত্বের বোধ তাকে আচ্ছন্ন করে ফেলেছিল, তাই আফিম খেয়ে আত্মহত্যা করেন তিনি। তার এই আত্মহত্যার কথা সমসাময়িক পত্রিকায় ছাপা হয়নি, মৃতদেহ পাঠানো হয়নি মর্গে। জানা যায় যে কাদম্বরী দেবী নাকি একটি সুইসাইড নোটও লিখেছিলেন, সেটিও নাকি নষ্ট করে দেওয়া হয়েছিল অপবাদ এড়ানোর জন্য। পুরোহিত হেমচন্দ্র বিদ্যারত্নকে আনা হয়েছিল শ্মশানের শেষ কার্যে। প্রচুর চন্দন কাঠ, গব্যঘৃত, ধূপ, ধুনো দিয়ে দাহ করা হয় এই কন্যাকে। নিমতলার শ্মশান ঘাটে তার এই প্রিয় বউ ঠাকুরের শরীরটা পুড়ে ছাই হয়ে যায় তার চোখের সামনে এবং রয়ে যায় অনেক অমীমাংসিত প্রশ্নের উত্তর। যদি সত্যিই ওই লাইনগুলিই হয় তার মৃত্যুর কারণ,
তাহলে তাদের সম্পর্ক কি মা ছেলের গণ্ডি পেরিয়ে অন্য পথ ধারণ করেছিল? এর উত্তর হয়তো আর জানা সম্ভব নয়। যাই হোক, পরবর্তী ভিডিওতে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের মর্মান্তিক মৃত্যু রহস্য নিয়ে আলোচনা করব। জানতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।